তোকে চাই পার্ট 1। বউ সেজে বসে আছে সেই সন্ধ্যা থেকে, এখন রাত প্রায় 2টা, কিন্তু যার জন্য এত আয়োজন তারই আসার নাম নেই। বাসরাতে সব মেয়েরই হাজারো স্বপ্ন নিয়ে ঢুকে, কিন্তু আমার ব্যাপারটা ভিন্ন। আমি স্বপ্ন নয়, একরাশ ভয় নিয়ে বসে আছি। মন একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, শুভ্র ভাইয়া আমায় মেনে নেবে তো, নাকি সারা জীবন মরে মরে বাঁচতে হবে আমাকে? আমি রোদেলা, সবাই আদর করে রোদ বলে ডাকে। আবরার আহমেদ শুভ্র আমার স্বামী। কয়েক ঘন্টা আগে যাকে ভাইয়া বলে ডেকেছি, মুহূর্তেই যেন সব ওলটপালট হয়ে গেল। কাল এইচএসসি পরীক্ষা শেষ হলো, আর আজই বিয়ের পিঁড়িতে বসতে হলো। দুই বোনকে একসাথে বিদায় করলেন বাবা মা। কি এমন দোষ করেছিলাম? পূর্বের ছোট্ট মেয়ে আমি, তাই আমার ভাগে আদরটাও বেশি ছিল, সাথে ছিল সীমাহীন স্বপ্ন। দরজা লাগানোর শব্দ পেলাম, হয়তো উনি এসেছেন। অপেক্ষার প্রহর কাটিয়ে অবশেষে তার আগমন ঘটল। আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করছি, কারণ আমি জানি এখন যা হবে তা হয়তো কোনো মেয়ের জন্যই প্রত্যাশিত নয়। আমি চুপচাপ বসে আছি, হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম। রূপে ভয়াবহ নিস্তবতা। এই নীরবতা ভেঙে শুভ্রই বলে উঠল, রোদেলা, কেন করলে আমার সাথে এমন? আমার বাবার টাকার জন্য? তাছাড়া কী বা হতে পারে? তোমাদের মতো মেয়েদের কাজই হলো টাকার জন্য অন্যের জীবন নষ্ট করা। শান্ত গলায় আমি কি বলবো ভেবে পাচ্ছি না। উনি সব দোষ কত সহজে আমার ঘাড়ে দিয়ে দিলেন, সাথে খারাপ মেয়ের পদবি। আমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, তাই বলে লোভী নই, কিন্তু আজ সেই পদবিটাও পেয়ে গেলাম। হঠাৎ গায়ে কিছু পড়ার ঘোর কাটলো। প্রথমে বুঝতে না পারলেও কয়েক সেকেন্ড পরেই বুঝতে পারলাম, শুভ্র আমার শরীরের টাকা ছুঁড়ে ফেলেছে আর বলছে, শুভ্র, আরও চাই টাকা? বলো, আরও চাই? কত টাকা দিলে মুক্তি দেবে আমায় বলো? চেঁচিয়ে। আমার চোখের পানি আর বাদ মানছে না। এই 17 বছরের জীবনে কখনো নিজেকে এতটা ছোট আর অসহায় মনে হয়নি। ইচ্ছে করছে চিৎকার করে কান্না করি। শুভ্র, এসব নাটক বন্ধ করো। এসব করে আমাকে হাত করতে পারবে না, কখনো না। আর হ্যাঁ, আমার আশেপাশে আসার চেষ্টা করবে না, তাহলে আমার খারাপ রূপটা দেখাতে বাধ্য হব। দেখুন আপনি ভুল। কাপা স্বরে শুভ্র, চুপ, একদম চুপ, আর একটা কথাও না। জানো, আমার তোমার প্রতি তাকিয়ে ঘৃণা হয়। তুমি সব জানার পরও কিভাবে এমনটা করতে পারলে? ছি। বলেই শুভ্র বেলকনিতে চলে গেল। আমাকে কিছু বলার সুযোগও দিলেন না। খুব ক্লান্ত লাগছে আজ। শরীর নয়, মনটা বড় ক্লান্ত লাগছে। বিছানার একপাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়লাম। বাবা মার কথা বড্ড মনে পড়ছে আজ। কেন করলেন আমার সাথে এমন? কেন? লাইফটাকে যদি এডিট করা যেত, তাহলে 25 সেপ্টেম্বর তারিখটা মুছে ফেলতাম আমার জীবন থেকে, সাথেই শুভ্র নামের এই মানুষটাকেও। ফ্ল্যাশব্যাক। কলেজ শেষ, বাসায় গিয়ে দেখি চারদিকে হইচই, বাড়ি ভরা মানুষ। কিছু বুঝে উঠতেই পারছিলাম না। আম্মুকে জিজ্ঞেস করায় বলল, রুমু আপুকে নাকি দেখতে আসছে, তার জন্য এত আয়োজন। আশ্চর্য, রুমু আপুকে দেখতে আসবে ভালো কথা, কিন্তু আমাদের বাসায় কেন? সামনে মনে টেস্ট এক্সাম, কিছুই পড়িনি, তার মধ্যে এত ঝামেলা, অসহ্যকর। বিকেলে ছেলেপক্ষে এলো। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কে জানে দেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেশি হয়ে গেছে কিনা। সব বাপের মেয়ে জামেই এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সবার বেশ পছন্দ হয়েছে। ছেলে দেখতে মাশাআল্লাহ। ছেলের বড় ফুপার বন্ধুর ছেলে, তাই আর জানাশোনা নিয়ে ঝামেলা করেনি কেউ। ঠিক হলো 25 সেপ্টেম্বর কিছু মুরব্বি ও কিছু আত্মীয় এনে ঘরোয়াভাবে বউ নিয়ে যাবে তারা। সে 15 সেপ্টেম্বরই যে আমার জীবনে কাল হবে তা তখন বুঝতে পারিনি। বিয়ের আর 10 দিন বাকি মাত্র। বাড়ির বড় মেয়েরই বিয়ে বলে কথা, সবার উৎসাহ আনন্দের সীমা নেই। আমিও বেশ আনন্দেই ছিলাম। কাজিনদের মধ্যে আমি সবচেয়ে ছোট, আর রুমু আপু বড়। দেখতে দেখতে এসে গেল সেই কালবেলা, 25 সেপ্টেম্বর। সকাল থেকে সবার ব্যস্ততা শুরু।
সাজগোজ করে কে কাকে হার মানাবে সেই চেষ্টাই সবার। আমিও আর বসে থাকবো কেন? লাল কাঁথান শাড়ি, হাত ভরা চুড়ি, চোখে গাঢ় কাজল, লম্বা রেশমি চুলগুলো খুলে দিয়ে তৈরি হয়ে নিলাম। আমার আপুরা তো রীতিমতো আটা ময়দার দোকান সেজে আছে। তাদের এক একজনকে চিনতেই আমার ব্যাপক কষ্ট হচ্ছে। যাই হোক, বর এলো, সাথে প্রায় 30 জন। এই 30 জনের মধ্যে একটা মুখ দেখে আমার সব আপুরা রীতিমতো কাশিত। আর সেই একজনে ছিল শুভ্র ভাইয়া। আমিও যে আর চোখে তাকাইনি তা নয়, সেই লেভেলে ক্রাশ খেয়েছিলাম। কিন্তু বড় আপুতে জিনিসের চোখ দেওয়ার সাহস হয়নি, তাই প্রথম দেখেই ভাইয়া বলে মেনে নিয়েছিল। মজার বিষয় হলো, আজ আমি তারই বউ। বড়পক্ষের খাওয়া শেষ হলো, মার সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ কেউ একজন বলে উঠল, ওরি। মা মনে হলো চমকে উঠল, পেছনে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। তার চোখ যে ছলছল করছিল তা বেশ বুঝতে পারছিলাম, কিন্তু কেন তা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। তাই একবার মাতো আর একবার মধ্যবয়স্ক লোকটির দিকে তাকাচ্ছিলাম। লোকটির চোখও ছলছল করছিল। আমি আরও অবাক হলাম যখন দেখলাম মা লোকটিকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে শুরু করলেন। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। মা, তুমি কেন এমন করলে? বলো কেন? এত ভালো হওয়ার কি দরকার ছিল? তোমাকে কত খুঁজেছি আমি, জানো? লোকটি, জানি তো। মার মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে, মাকে কখনো এভাবে কাঁদতে দেখিনি। আর সবচেয়ে বড় কথা, লোকটিকে এর আগে তো কখনো দেখিনি। আমি আর ভাবতে পারছিলাম না। ছোট্ট মাথায় হাজারো প্রশ্নের স্তব নিয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। মা কান্নায় জড়িত কণ্ঠে বললেন, আচ্ছা নিও, আগে শান্ত হও। সবাই দেখছে তো, লক্ষ্মী মেয়ে এমন করে না, এখন বাচ্চাই রয়ে গেছে ওরই। লোকটির কথা শুনে আমার চোখ বেরিয়ে আসা উপক্রম। বলে কি, আমার ভাইয়ের বয়স 27, আপুর বয়স 20, আর আমার 17। এত বড় বড় ছেলে মেয়ের মাকে বাচ্চা বলে কেমনে? আজীব কমন সেন্স, টোটালি জিরো। ফুক। আচ্ছা, এই লোকটা আমার প্রাক্তন প্রেমিক নয় তো? এমা ছি ছি ছি, নিজের মাকে নিয়ে কী সব ভাবছি। এছাড়া আমার জানা মতে বাবা মার লাভ ম্যারেজ ছিল। তাহলে ওনার সাথে প্রেম বাবা কখন করলেন? উফ, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর লোকটি যেভাবে ওড়ে ওড়ে করছেন, আর কী বা ভাবা যেতে পারে? আমি শুধু নানু ভাইকে ওই নামে ডাকতে শুনেছি। তারপর উনি প্রশ্নগুলো নিয়ে যখন খিচুড়ি পাকাচ্ছিলাম, তখনই বাবা সামনে এসে দাঁড়ালেন। আমার হাত পা রীতিমতো রীতিমতো ঠান্ডা হয়ে আসছিল। এটা যদি মার প্রাক্তন হয়, তাহলে বাবা তো লঙ্কা কাণ্ড শুরু করে দেবে। ভয়ে তো আমার গলা শুকিয়ে কাঠ। মার সেদিকে খেয়ালই নেই, কিন্তু লোকটি খেয়াল করলো। মাকে টেনে নিজের থেকে ছাড়িয়ে শান্ত দৃষ্টিতে তাকালেন। আমি চোখ খিচে বন্ধ করে রেখেছি। এখনই নিশ্চয়ই বাংলা ছবির মতো ফাইটিং শুরু হবে। কিন্তু এ কি, কোনো শব্দই তো শোনা যাচ্ছে না। চোখ পিটপিট করে খুলে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা লোকটিকে জড়িয়ে ধরে আছে। আমি অবাকের সপ্তম আকাশে পাড়ি দিয়ে শান্ত হয়ে দাঁড়ালাম। সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। আমি নিজের বইয়ের প্রাক্তনকে বুকে জড়িয়ে নিবে এমন পুরুষ মানুষ দুনিয়ায় আছে আগে জানতাম না। আমার বাবার নাম অবশ্যই ইতিহাসের পাতায় ছাপা উচিত। হঠাৎ বাবার কথায় ভাবনার ছেদ ঘটল। রোদমা, এটা তোমার ইকবাল মামু। আমি চিনতেই পারলাম না, কখনো শুনেছি বলেও মনে হয় না। ভদ্রতার খাতিরে বললাম, আসসালামু আলাইকুম মামু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা, তুমি কেমন আছো? ভালো, জি ভালো। তুমি বিয়ে করনি মানে পরিবার? আরে, তোমার ভাবি এসেছে, সাথে 2 ছেলেও। মুচকি হেসে, দাঁড়াও পরিবার পরিচয় করে দেই। কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক মহিলা আর 2জন ছেলে আমাদের দিকেই এগিয়ে এলেন। তার মধ্যে একজন ছিলেন শুভ্র ভাইয়া। আমার বুঝতে বাকি রইল না, উনি মামুর ছেলে।
মামু পরিচয় করে দিলেন অভ্র শুভ্র, তার দুই ছেলে। অভ্র ভাইয়া ব্যবসায়ের হাতে দিয়েছে, আর শুভ্র ভাইয়া অনার্স কমপ্লিট করেছেন, এবার ফাইনাল ইয়ার। মামুনি তো মাকে দেখেই জড়িয়ে ধরলেন। মামুনিকে মার কথা রোজ বলতো। বোনটাকে বড্ড ভালোবাসেন তিনি। আমার নিজের গালের চড় মারতে ইচ্ছে করছিল। ছি ছি ছি, আমি না জানি কি ভাবছিলাম। আজানের শব্দে বাস্তবে ফিরে এলাম। ছটপট উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। এতক্ষণে খেয়াল হলো উনি রুমে নেই। হাজার হলো স্বামী তো, চিন্তা তো হয়ই। কেমন যেন অস্থির লাগছে। হঠাৎ মনে পড়লো উনি তো কাল রাতে বেলকুনিতে গিয়েছিলেন। দৌড়ে বেলকুনিতে গিয়ে দেখলাম উনি ফোরে পড়ে ঘুমাচ্ছেন। পাশে অসংখ্য সিগারেটের টুকরো। বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। ওনাকে ডাকার সাহস করে উঠতে পারলাম না। যদি রেগে যান, ওনাকে আমি বরাবরই ভয় পাই। সেই তো প্রথম দিনের কথা। ফ্ল্যাশব্যাক। বিয়ের পর্ব শুরু হওয়ার কিছুক্ষণ পরেই মা আমাকে রুমে পাঠালেন। তার ফোনটা নাকি রুমে ফেলে এসেছে। আমিও নাচতে নাচতে চলে গেলাম ফোনটা আনতে। হঠাৎ শাড়ির আঁচলে টান পড়ার পেছনে তাকিয়ে দেখলাম শাড়ির আঁচলটা গেস্ট রুমের দরজায় আটকে আছে। নিজের মনে বক বক করতে করতে যেই না দরজাটা হালকা খুললাম, আমার চোখে যেন বেরিয়ে আসার উপক্রম। এমন কিছু যেন মোটেও প্রস্তুত ছিলাম না আমি। মনে হচ্ছিল হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিছু না ভেবেই চোখ বটে দিলাম এক চিৎকার। সাথে সাথে ভারী গলায় ধমক দিয়ে উঠল কেউ, এই মেয়ে, চেঁচাচ্ছ কেন? একদম চুপ। আমি ভয় পেয়ে মুখে হাত চেপে চুপ হয়ে গেলাম। চোখ দুটো হালকা খুলে যা দেখলাম তাতে মনে হলো পুরো বাচ্চাটাই আমার মাথায় ফেলে দেওয়া হয়েছে। ছি ছি ছি, এই কি? এই তো শুভ্র ভাই, আপুদের ক্রাশ। উনি এসব কি করছিলেন? ছি ছি ছি। থ্যাংক গড বেশি ক্রাশ খাইনি, নয়তো আবার কচি হাড়টা আজই ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। খুব আল্লাহ বাঁচাইছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিলাম, আর ভাবনা করে কাটলো ওনার আরেক ধমকে। এই মেয়ে, তোমার মাথায় কি সমস্যা আছে? এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি ভয়ে ভয়ে কোনো রকম বললাম, "আ- আপনার এখানে আপনারা এখানে কি করছেন? কেন দেখতে পাও না? রোমান্স করছিলাম, আর তুমি আমাদের ডিস্টার্ব করছো।" চোখ গরম করে আমার দিকে তাকিয়ে, ওনার চোখের দিকে তাকিয়ে আমার তো যায় অবস্থা। গলা তো রীতিমতো বৃদ্ধ হয়ে শুরু করে দিয়েছে। কোনো রকম একটা ঢোক গিলে বললাম, সরি ভাইয়া, আমি ইচ্ছে করে ডিস্টার্ব করিনি আসলে। চুপ, একদম চুপ। ওনার ধমকে আমি রীতিমতো কেঁপে উঠলাম। মুখটা কাঁদো কাঁদো করে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে এখনই কান্না দেবীর আগমন ঘটবে। ঠিক তখনই পিছন থেকে কেউ বলে উঠল, শুধু শুধু বাচ্চাটাকে বকছো কেন? নীলি, তুমি চুপ করো। দোষ যখন করেছে ওকেই তো শাস্তি পেতে হবে। আমি শাস্তির কথা শুনে এবার কেঁদেই দিলাম। কাঁদো কাঁদো গলায় বললাম, ভাইয়া প্লিজ আমায় মারবেন না। আমি আর জীবনে কাউকে ডিস্টার্ব করব না, আর কাউকে বলবো না যে আপনা। আমাকে থামিয়ে দিওনি, আবার ধমক দিয়ে উঠল, এই চুপ, খবরদার কাঁদবা না। কান্না করলে আরও কঠিন শাস্তি দিব। ফু। আমি এবার চুপ হয়ে ফুপাতে ফুপাতে বললাম, কি কি শাস্তি দাও? দিবে না আমায়? তোমার শাস্তি হলো 15 মিনিটের দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। কথা শুনে আমি বিস্ফোরিত চোখে তাকালাম ওনা দেখে। বেটা লুচু বলে কি, এত জায়গায় থাকতে দরজার বাইরে থাকতে যাব কেন? আজীব। তাই ভয়ে ভয়ে বললাম, কেন? কারণ তুমি আমার রোমান্টিক টাইম স্পয়েল করেছো। সো এখন তুমি বাইরে দাঁড়িয়ে পাহারা দিবে, যেন অন্য কেউ ডিস্টার্ব করতে না পারে। গট ইট? আমি অবাক চোখে তাকিয়ে রইলাম। পাশের আপুটা বলে উঠল, শুভ্র, তুমি না দিন দিন স্লিমলেস হয়ে যাচ্ছ। বাচ্চা মেয়েটা সামনে কি বলছো এসব? চলো তো, সবাই খুঁজবে। না যান, আমার পাওনা রয়ে গেছে বলে ওনার দিকে এগিয়ে গিয়ে হঠাৎ থেমে গেলেন। আমার দিকে তাকে একটা রাম ধমক দিয়ে
বাইরে গিয়ে দাঁড়াতে বলল। আমি বাধ্য মেয়ের মতো দরজাটা চাপিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে পড়লাম আর বিড়বিড় করে ওনার 14 পুরুষ উদ্ধার করতে লাগলাম। বেটা রোম্যান্স করবি ভালো কথা, দরজা যে লক নামক একটা জিনিস আছে সেটা কি জানিস না নাকি? আবার আমাকে বকবে যত সব আবাল জনগণ। হুঁ। সেটাই ছিল ওনার সাথে আমার প্রথম কথা বলা। দরজায় কড়া নাড়ার আয় আমার ভাবনা শুধু কাটল। মামনি আমায় ডাকছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7:30 বেজে গেছে। এত সময় কীভাবে চলে গেল বুঝতে পারিনি। তাই আর দেরি না করে ওনার ঘুমন্ত মুখটাকে একটু ছুঁয়ে দিয়ে দেওয়ায় অদম্য ইচ্ছাকে উপেক্ষা করে একটা দীর্ঘশ্বাসকে সঙ্গী করে নিচে চলে এলাম। মা আর আপু কিচেনেই ছিল। মামনি আমাকে দেখেই বুকে টেনে নিলেন। এতক্ষণে আমার বিক্ষিপ্ত মনটা যেন একটু ঠান্ডা পরশ পেল। আপু তো রীতিমতো বড় বউয়ের দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে। নেবেই বা না কেন? সে তো বরাবরই শান্তশিষ্ট সংসারী মেয়ে। আর আমি ঠিক তার উল্টো। আপুকে সবসময় মজা করে বলতাম, আপু বিয়ে তো তোর দেবরকেই করবো, নয়তো শ্বশুর বাড়িতে ঝামেলা করলে বাঁচাবে কে আমায়? আপু জবাবে শুধু মিষ্টি হাসতো। নিয়তির খেলায় আজ আমি সত্যি আপুর দেবরের বউ। কিন্তু এই নিয়তিটাই যে আমার জীবনে কাল হবে কেই বা জানত। মামনি আর আপু টেবিলে খাবার সাজাচ্ছে আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এখানেও বাসার মতোই আদর পাচ্ছি, ছোট বাচ্চাটার মতোই। কিন্তু যাকে পাওয়ার তাড়নায় আমার কুরে কুরে খাচ্ছে সে তো আমার সহ্যই করতে পারে না। মামুনিটাকে ফিরে তাকালাম। 1 কাপ কফি হাতে ধরিয়ে দিয়ে বললেন, যা মা, শুভ্রকে কফিটা দিয়ে চটপট নিচে আসতে বল। ভয়ে মাখা ধুরু ধুরু বুক নিয়ে এগিয়ে গেলাম রুমের দিকে। উনি এখনো একইভাবে ঘুমাচ্ছেন। কয়েকবার ডাকার পরও যখন শুনলেন না, তখন কিছুটা বিরক্ত হয়ে ওনাকে হালকা ধাক্কা দিতেই চোখ খুললেন। কিছুটা ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে থেকে চট করে উঠে বসলেন। ওনার চোখে রাগটা স্পষ্ট দেখতে পাচ্ছি। ভয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, আপনার কফি। মা মা আর কিছু বলার সুযোগ আমি পেলাম না। তার আগে গরম কফিটা ঝলসে গেল আমার হাত। বাবা মা, আপু আর ভাইয়া আর আদরের পরিটা ছিলাম আমি। ফুলের টোকাও পড়তে দেয়নি আমার গায়ে দেওয়া। আর আজ আমি ওনার দিকে অবাক চোখে তাকিয়ে আছি। চোখ থেকে পানি পড়ছে অবিরল। মানুষ এতটা নিষ্ঠুর কী করে হতে পারে? আমি যে একজন মানুষ, আমারও যে কষ্ট হয় এটা হয়তো উনি ভুলে গেছেন। নিজের কষ্টটাকে আমার কষ্ট দিয়ে ঢাকার কি অসাধারণ প্রচেষ্টা। আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। না, সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে বড্ড উন্মাদ বলে মনে হচ্ছে। হঠাৎ আমার পুড়ে লাল হয়ে যাওয়া হাতটা চেপে ধরলেন। ব্যথা কুঁকড়িয়ে উঠলাম আমি, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। মনে হচ্ছে আমার ব্যথাতেই পৈশাচিক আনন্দ পাচ্ছেন তিনি। আমার চোখের পানিকে উপেক্ষা করে আরো শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, এবার আমি আর চুপ থাকতে পারলাম না। নিজের পরিবারকে আমার সামনে সংকোচে অপমান করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না। অনেক হয়েছে, আর নয়। নিজের রাগ আর ক্ষোভ, অভিমান সব কিছুকে ভিত্তি করে অসীম সাহস নিয়ে ওনার কলার চেপে ধরলাম। ওনার রক্তচক্ষু চাহনি আমার নজর এড়ায়নি। কিন্তু না, আজ আর ভয় নয়।
এই আধুনিক যুগে এসে মধ্যযুগের মহিলাদের মতো স্বামীর অত্যাচারের মুখ বুজে সহ্য করবে এমন শিক্ষা বাবা আমায় দেয়নি। আপনার সাহস কি করে হয় আমার ফ্যামিলি নিয়ে কথা বলার? আমি চুপ করে আছি তার মানে এই নয় আপনি যা খুশি তাই বলবেন। লিসেন মিস্টার শুভ্র, এত ন্যাকা সাজার চেষ্টা করবেন না। কি যেন বলছিলেন? আম, আমি আপনাকে লোভে পড়ে বিয়ে করছি। আচ্ছা, ইচ্ছে করলে আটকাতে পারতাম। আপনার জীবন নষ্ট করেছি ব্লা ব্লা ব্লা। তাহলে এই একই প্রশ্ন যদি আমি আপনাকে করি তাহলে কেন নষ্ট করলেন আমার জীবন? কেন? যদি নীলিমাকেই এত ভালোবাসেন সেটা বিয়ে করার সময় মনে ছিল না? ইচ্ছে করে তো আপনি আটকাতে পারতেন না বিয়েটা, কেন আটকাননি? কিসের লোভে পড়ে? শরীরের রোদ? চেঁচাবেন না, আপনার চেঁচানিতে আমার কথা থামবে না। অনেক বলেছেন, এবার আমার পালা। তোমার সাহস কি করে হয় আমার গলা ধর? সাহস? তার ছেলের হাসি দিয়ে সাহসে দেখেছেন কি? আগে আমার প্রশ্নের জবাবগুলো দিন। কেন করলেন বিয়েটা নিশ্চয়ই বলবেন, বাবা মার মুখের দিকে তাকিয়ে, ওদের যাবে আর কত কিছু। তো মিস্টার শুভ্র, বাপ মা কি আপনার একার আছে? আমার কি আকাশ থেকে টুপ করে পড়েছে নাকি? নাকি আপনার বাপ মায়ের ইমোশন আছে, কষ্ট আছে, আর আমার বাবা মার নেই? তারা কি পাথর? নাকি টাকা দিয়ে ওগুলো অমনি করে রেখেছেন? আর কি যেন বলেছিলেন? টাকা। হুম, আই স্পিড অন ইয়োর মানি। আপনার টাকা ছুঁয়ে নিজের হাত নোংরা করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। আর আপনার কাছে যাওয়ার কথা হাসায় নামায়। আপনি ভাবলেন কি করে আপনি বলবেন আর আমি ঠ্যাং ঠ্যাং করে আপনার কাছে চলে যাব? আমি আপনার মতো থার্ড ক্লাস রুচি বহন করি না। আর আমি আপনাকে ওয়ার্ন করছি, ডোন্ট টাচ মি, ডোন্ট টু টাচ মি। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। নেহাত বাবা মার মুখের দিকে তাকিয়ে আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছে, নয়তো আপনার মতো লো ক্লাস মেন্টালিটির কোনো লোককে আমি রোদ তাকিয়েও দেখতাম না। আর হ্যাঁ, এতদিন কিছু বলিনি তার মানে এই নয় যে আমি কথা বলতে পারি না। আমি চুপ করে থাকি শুধুমাত্র আপনার কথা ভেবেছিলাম বলেই কলার ছেড়ে দ্রুত নিচে চলে আসলাম। ওখানে দাঁড়িয়ে থাকার বিন্দুমাত্র শক্তি আর নেই। রুম থেকে বেরিয়ে কয়েক দফা জোরে জোরে শ্বাস নিয়েছিলাম। মাই গড রোদ, আই এম প্রাউড অফ ইউ। ওয়াও বেফ গার্ল, পুরাই নো বলে ছক্কা মেরে দিয়েছিস। হয়ে সাইকোটার মুখটা দেখার মতো ছিল। ইচ্ছে করছে লুঙ্গি ডান্স দিই। ইস, আরে কে কোথায় আছিস? আমার প্রশংসা কর। অতি খুশি লাগে এসব ভাবতে ভাবতে বিশ্বজয় একটা হাসি নিয়ে নাচতে নাচতে নিচে চলে আসলাম। কি রে ছোট নাতবু, এত খুশি লাগছে কেন তোকে? বর বেশি বেশি আদর করেছে নাকি? মুখ টিপে হেসে আমি অধিক আনন্দে হিতাহিত জ্ঞান হারিয়ে দাদিকে জড়িয়ে ধরে বলে ফেলাম, না গো, বর আমাকে নয়, আমি বরকে আদর করে এলাম। তাই বুঝি? বলেই বুঝতে পারলাম রং জায়গায় রং কথা বলে ফেলেছি। ছি ছি ছি, আঙ্কেল ভাইয়া আন্টি সবার সামনে কী বলে ফেললাম! আল্লাহ মাটি ফাঁক করে দাও, নয়তো আকাশে ফুটো করে দাও। আমি আর বাঁচতে চাই না। আর চোখে সবাইকে দেখছি, সবাই মিটি হাসছে, ইভেন মামু। আজকে বুঝতে পারছি লজ্জা কাকে বলে, কত প্রকার ও কী কী। এর আগে আমার ফলিউশনের জন্য এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে আমায় সেদিন এই খাটাসটার জন্য। আর আজও ফ্ল্যাশব্যাক। সেদিন শুভ ভাইয়ারা ফুল ফ্যামিলি আমাদের বাসায় ইনভাইটেড ছিল। আপু আর অপর ভাইয়ার বিয়ের কথা চলছিল তখন এক্সাম শেষে কলেজ থেকে বাসায় ফিরেই যেই না তাড়াহুড়ো করে রুমে ঢুকতে যাব, কেউ একজন পিছন থেকে হ্যাঁচকা টান দিয়ে পাশের গেস্ট রুমে ঢুকিয়ে দরজা
দিয়ে দিল। ঘটনা আসামিকতায় চমকে চিৎকার করতে একজোড়া হাত আমার দেয়ালের সাথে চেপে ধরে শক্ত হাতে মুখ চেপে ধরল। ভয়ে মনে হচ্ছিল হৃৎপিণ্ড নামক জিনিসটা যে কোনো টাইম বেরিয়ে আসবে। চোখটা মিটমিট করে যা দেখলাম তাতে ভয় চক্রবৃদ্ধি হারে বেড়েছে। শেষ সীমানায় গিয়ে পৌঁছালো। হ্যাং মেরে দাঁড়িয়ে আছি। যাকে আমি জমের মতো ভয় পাই সে অর্থ উলঙ্গ অবস্থায় আমাকে দেয়ালে চেপে ধরে দাঁড়িয়ে আছে, তবে তার ভয় পাওয়ার জন্য যথেষ্ট সুইটেবল বলে আমি মনে করি। শরীরে বাদ টাওয়ালে জড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন শুভ ভাইয়া। উন্মুক্ত বুকে লেপ্টে থাকা লোম আর বিন্দু বিন্দু জল জানান দিচ্ছে মাত্রই শাও নিয়ে এসেছেন তিনি। ফর্সা মুখটাতে হালকা লাল হয়ে থাকা চোখ দুটো আর আকর্ষণীয় করে তুলেছে। কিন্তু প্রশ্নটা হলো, আমাকে এখানে কেন আনা হয়েছে আর এইভাবে চেপে ধরে থাকার কারণ বা কী? মেয়ে হিসেবে অবশ্যই আমার রেগে যাওয়া উচিত, কিন্তু দুঃখের বিষয় হলো আমার রাগ ভয়ের নিচে চাপা পড়ে আপাতত তান্দুরি চিকেন পরিণত হয়েছে। আমি যেভাবে ভয়ে কাঁপাকাঁপি করছি, আমার ধারণা রাগের যদি কোনো ক্রোমোজোমে থাকে তাহলে তারাও ইতিমধ্যে এই ব্যাটার ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এই ব্যাটার যে লুচু নাম্বার 1, সে সন্দেহ আমার প্রথম দিনই খুঁজে গেছে। উনি যে হাই লেভেলের বেশ্যরম সেটাও আজ জানা হয়ে গেল। ভয় লজ্জায় না পারছি ওনাকে কিছু বলতে, না পারছি ওনার দিকে তাকাতে। এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। হাত পা অসম্ভব ঠান্ডা হয়ে আসছে। তার উপর নেমোখারাম হাড়টাও আমার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিয়েছে ইতিমধ্যে। উনিও কিছু বলছেন না, তাই ভয়ে ভয়ে আমি বলে উঠলাম, আমাকে এখানে কেন এনেছেন? গুড কোয়েশ্চেন। তোমাকে এখানে আনার পিছনে আমার বড়সড় একটা প্ল্যান আছে। শয়তানি হাসি দিয়ে, মানে কি প্ল্যান? কাঁদো গলায়। এই মেয়ে কাঁপছো কেন রাগী গলায়? আপনি প্লিজ আমার সাথে এমন কিছু করবেন না কাঁদো কাঁদো হয়ে। এমন কিছু মানে? ভ্রু কুচকে লাইক সিরিয়াসলি চিৎকার করো, এই মেয়ে তোমার মাথায় কি আসলেই কয়েকটা তার ছিঁড়া নাকি? হাউ ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? সারাদিন সিরিয়াল দেখলে তো এসব চিন্তাই মাথায় ঘুরবে। ফুপিকে জানাতে হবে। আমি থতমে খেয়ে গেলাম। প্রচুর লজ্জা লাগছে। ছি ছি, সত্যি তো আমি অনেক বেশি ভেবে ফেলেছি, কিন্তু আমি মোটেও সারাদিন সিরিয়াল দেখি না। আচ্ছা, উনি আমাকে কী জন্য বিচার দেবে? আল্লাহ বাঁচাও মায়। কি বলবেন মাকে? বাচ্চা মেয়ের মাথায় সে এসব বাজে চিন্তা ভাবনা ঘুরে বেড়ায়, সেটা তো মা হিসেবে বিচারের পুরো অধিকার আছে। আর ভাই হিসেবে বিষয়টা ওনাকে জানানো আমার কর্তব্য, তাই না? চোখ টিপে, না প্লিজ মাকে কিছু বলবেন না প্লিজ। বিশ্বাস করুন আমি মোটেও অমন কিছু ভাবি না। মাথা নিচু করে করুণ গলায়, কেমন কিছু? ওই তো, বলতে গিয়ে দেখি উনি মুখ চেপে হাসছেন, তাই আর কথা না বাড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে এলাম। আচ্ছা, তুমি চাচ্ছ যে আমি তোমার আর মাকে কিছু না বলি, রাইট? তাড়াহুড়ো করে। ওকে, বলবো না সত্যি খুশি হয়ে। বাট একটা শর্ত আছে। তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। ইউ ক্যান টেক ইট লাইক আ ডিল। ইউ নো গিভ অ্যান্ড টেক। পাকা হেসে, কী করতে হবে? সিম্পল, তোমার রুমে একটা পার্সেল লিখে আসছি, ওইটা তুমি কাল কলেজে যাওয়ার সময় নীলকে দেবে। আমি ওনাকে কোথায় পাবো? অবাক হয়ে
আমাদের ভার্সিটি গিয়ে দিয়ে আসবা। কি, মাথা খারাপ? আমি একা কিভাবে? আরে আপনার জিপ, আপনি যেতে পারেন রেগে। আমি যেতে পারবো না। কাজ বাবা আমাকে কাল 1 মিনিটের জন্য ছাড়বে না। কাল বাবা আমাকে 1 মিনিটের জন্যও ছাড়বে না। তাছাড়া ম্যাডাম আমার উপর রেগে আছে আর মান ভাঙাতে হবে। সো ইউ আর দ্য বেটার অপশন ফর মি। চোখ টিপে আমি যাব না। অন্যদিকে মুখ ঘুরি। ওকে যেও না। আমি চাচ্ছি ঠিক আছে, কত কিছুই বলার আছে যেতে গেলে। এই না না না, আমি যাব। মুখ গোমড়া করে গুড গার্ল। হঠাৎ অপর ভাইয়ের রুমে ঢুকে আমাদের এইভাবে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। ভাইয়া দুজন চা নিয়ে এসে আপু শুভ ভাইকে এভাবে দেখে চায়ের কাপ ফেলে দিয়ে চোখ চেপে ধরে চিৎকার করে দেয়। তারপর বাকি সব ইতিহাস। আপুর চিৎকার আর কাপ ভাঙার শব্দ সবাই ড্রয়িং রুমে এসে হাজির। সবার চোখে এক ছাক প্রশ্ন নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আর আমি, সে আর নাই বা বলি। অবশ্যই নিরত হয়ে আমি গভীর কণ্ঠে বলে উঠল, রোদ, তুমি এই সময় এখানে কি করছিলে? আসলে পার শুভ্রার দিকে তাকিয়ে থেমে গেলাম। কি পার করছিলে? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো আপু। তারপর আমি যা বলেছিলাম তাতে করে শুভ্রা সহ সবারই চোখ বেরিয়ে আসার উপক্রম হয়েছিল। আমি তাদেরকে বলেছিলাম আমি এখানে গোসলের পারমিশন নিতে আসছিলাম। জানি কথাটা শুনে অবাক হওয়ার স্বাভাবিক, কিন্তু কি করা? পার দিয়ে অন্য কোনো ওয়ার্ড আসলো না। আর ওনার টাওয়ালটা থেকে গোসলের ওয়ার্ডটাই ফট করে বেরিয়ে গেল। এরপর শুভ্রা ওনাদের কিছু বুঝিয়েছিলেন। কী বুঝেছিলেন তা আমি এখনও জানতে পারিনি। তারপর থেকে সবাই এই বিষয়ে নিয়ে মজা নেয় আর হু হা করে হাসাহাসি করে। দাদির কথায় বাস্তব ফিরে এলাম। এই তো, ওই তো আমার দাদু ভাই চলে এসেছে। কী গো দাদু ভাই, মুখটা এমন করে রেখেছো কেন? আদর কম হয়েছে নাকি? মুখ টিপেছে। ইস, এবার আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। দাদিটাও না, কি দরকার ছিল ওভাবে লজ্জায় ফেলার? এবার আমি আর চোখে দিয়ে ওনার দিকে তাকালাম। ওনার রিয়াকশনটা দেখতে চাচ্ছি, কিন্তু আমাকে ব্যর্থ করে হতে হলো। ওনার মুখে রাগ বা লজ্জা কিছুই খুঁজে পাচ্ছিলাম না। দাদিকে কিছু না বলে চুপচাপ 5 মিনিটের মধ্যে খেয়ে উঠে গেলেন। আমি ব্যাপারটা নিতে পারছিলাম না। আমার ধারণার মতে এই মুহূর্তে ওনার আমার প্রতি প্রচুর রেগে থাকার কথা, কিন্তু এখানে তো কাহিনীটা উল্টায় গেছে। শান্তি পেতে হবে না ভেবে আমার খুশি হওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে আমি খুশি হতে পারছি না। একটা খটকা রয়ে যাচ্ছে। এর মধ্যে মামু বলে উঠলেন, রোদ মা, কাল কিন্তু তোমাদের বাড়ি যাওয়ার কথা। সব গুছিয়ে নিও। শুভ্রকে আমি বলে দিব। অভ্র, রোহিত, তোমরাও তৈরি হয়ে নিও। আমরা সবাই সম্মতি জানাতেই মাম্মু ল্যাপটপটা হাতে নিয়ে অফিসে চলে গেলেন। সারাদিন আপু আর মামুনির কাছে হেল্প করে আর দাদির সাথে দুষ্টুমি করে কেটে গেল। কিন্তু অপচেতন মনটা শুধু একটা কথাই ভাবছে, ওই ব্যাটার মাথায় চলছেটা কি? রাত প্রায় 12টা বাজতে চলল। ওনার কোনো খোঁজই নেই। সেই সকালে বেরিয়েছিলেন আর ফিরেননি। এবার বেশি দুশ্চিন্তা হচ্ছে। ওনার নাম্বার আমার কাছে আছে, কিন্তু আমার পক্ষে ওনাকে ফোন দেওয়া পসিবল নয়। ফার্স্টলি, উনি আমার ফোন পিক করবে না, অ্যান্ড সেকেন্ডলি ওনাকে আমি ফোন দেওয়ার প্রশ্নই আসে না। ইউ অল নো ইগো ইজ আ বিগ ম্যাটার। ঠিক 12টা 30 মিনিটে উনি বাসায় ফিরলেন। এসেই বিছানায় গায়ে দিলেন। ওনাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। আমার খুব ইচ্ছে করছিল ওনার সাথে কথা বলি, কিন্তু ওনার সাথে কথা বলার মতো কোনো টপিকই আমার মধ্যে নেই। কী বলা যায় ভাবছি। এই যে মিস্টার, ইচ্ছে করে কাঁচা ঘুমটা ভাঙালাম যেন রেগে যায়, কিন্তু উনি আমার ইচ্ছে এক বালতি পান ঢেলে দিয়ে ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে বললেন, কিছু বলবা? ওনার কথাটা অস্বাভাবিক হলেও তার সেই অতি স্বাভাবিক কথাটা আমার কাছে অতি অস্বাভাবিক বলে মনে হচ্ছে। আমি ওনার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি ব্যাপার?
আপনি এখানে শুয়েছেন কেন? তো কই শুবো? তা আমি কি জানি? আমি এখন ঘুমাবো। আর আমি আপনার সাথে এক বিছানায় কিছুতেই শুবো না। সো ইউ ক্যান গো নাও। অনেকটা ঝাঁঝালো কণ্ঠে বললাম। কিন্তু এবারও রাগ না করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লেন। এবার আমি অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম। ইচ্ছেটা কি এসব? হচ্ছেটা কি এসব? উনি কি করতে চাইছেন? না, করছেন না তো। চুপি চুপি আমাকে মেরে নদীতে ফেলে দেওয়া প্লেন করছেন না তো? হায় আল্লাহ, কি হবে এখন? সেদিন রাতে ঘুমেরা আর চোখে ধরা দিল না। সকাল সকাল উঠে নামাজ পড়ে নিলাম। উনি বাচ্চাদের মতো ঘুমাচ্ছেন। খুব নিষ্পাপ লাগছে দেখতে, কিন্তু মুখে ক্লান্তির ছাপ। আচ্ছা, ওনার কিছু হয়েছে কি? হঠাৎ এমন পরিবর্তন কি আদৌ মেনে নেওয়া যায়? ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম আমাদের বাসায় উঠেছি। খুবই ভালো লাগছে। বাবা মার সাথে পুরো একটা দিন থাকবো ভাবতেই নাচতে ইচ্ছে করছে। আবার পুষে রাখা অভিমানটা চাড়া দিয়ে উঠছে বারবার। উনি পুরো রাস্তা নির্বিকার ছিলেন, গভীর মুখে গাড়ি ড্রাইভ করে গেছেন। শুধু ওনার এমন ব্যাপারে আমার বড্ড ভাবাচ্ছে। বাইরের দৃশ্য আর পিছনে সিটে বসে থাকা আপু আর বাইরের প্রচুর ঝগড়া এনজয় করতে করতে বাড়ি পৌঁছে গেছি। বাড়ি এসে বাবা মাকে ভালো মন্দ জিজ্ঞেস করা ছাড়া আর একটা কথা বললেন সকাল থেকেই। চুপচাপ বসে আছেন রুমে। দুপুরে কোনোরকম খেয়ে আবার রুমে চলে গেছেন। সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল, কিন্তু আমার মন পড়ে আছে ওনার কাছে। আচ্ছা, ওনার সাথে কি আমার কথা বলা উচিত? আর কিছু না ভেবে চলে গেলাম রুমে। উনি কপালে হাত রেখে বিছানায় শুয়েছিলেন। কোনোরকম ভনিতা ছাড়াই বলে উঠলাম, এই যে শুনুন। চোখ মেলে কিছু বলবে? আপনি কি ঠিক আছেন? মানে বলছিলাম যে আপনাকে মোটেও ঠিক লাগছে না। কোনো সমস্যা হচ্ছে আপনার? চাইলে আমাকে বলতে পারেন। এক নিঃশ্বাসে বলে এলাম, রোদ। ওনার ডাকে আমি কেঁপে উঠলাম। এত নরম করে করুণ সুরে কেউ আমাকে ডাকেনি এর আগে। ওনার কণ্ঠে যেন হাজারো আকুতি মিশে আছে। রোদ, আমার সাথে একটু বাইরে কোথাও যাবে প্লিজ?